আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। ঈদ উদযাপনে বাড়ি ফিরতে বাস, লঞ্চ, ট্রেন স্টেশনে জনস্রোত, ফাঁকা হচ্ছে রাজধানী। শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল বিশ্ব। দিনের বেলায় ক্ষণিকের জন্য নেমে এলো রাতের আঁধার। এবং বাংলাদেশে পরীক্ষা কেন্দ্র করতে সহায়তা দিতে চায় এডিনবরা রয়্যাল কলেজ অব সার্জনস। চিকিৎসকদের অল্প খরচে প্রশিক্ষণ ও ডিগ্রি নেওয়ার সুযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বাস, লঞ্চ, টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। রাজধানীবাসীর ঈদযাত্রার খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি লায়লা নওশিনের কাছে। নওশিন, যাত্রীদের ভিড় কেমন? ঈদ যাত্রার সার্বিক খবর জানাবেন। নওশিন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন? ঈদ যাত্রার সার্বিক খবর কি? 4টি ট্রেন ছেড়ে গেছে এবং 4টি ট্রেনেই কর্তৃপক্ষ বলছে যে ঠিক সময়ে ছেড়ে গেছে সকাল থেকে এখন পর্যন্ত। এবং আমার ঠিক ডানে রয়েছে সোনার বাংলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামে যাবে। সেই ট্রেনটিও কিন্তু নির্দিষ্ট সময়ই 7টার সময় ছেড়ে যাওয়ার কথা, এখনও ছাড়েনি, তবে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এবং কমলাপুর রেল স্টেশনে আসলে সেই ভোর থেকে যাত্রীদের উপচে পড়া ভিড়। স্টেশনের যে প্ল্যাটফর্ম ছাড়া যে মূল যে গেট আছে সেই গেটে কিন্তু আমরা দেখেছি যে হাজার হাজার মানুষ গেট দিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে এবং আসতেছে এবং পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্যই কিন্তু এই কমলাপুর রেল স্টেশনের গেটে যে পেছনের যে গেট সেই গেটে উপচে পড়া ভিড় আমরা দেখেছি যাত্রীদের। এবং এখন পর্যন্ত আজকে যে ঈদযাত্রার সপ্তম দিনে এখানে ট্রেনের ছাদে আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের ছাদে যাত্রীরা না উঠলেও কিন্তু পরবর্তী যে টঙ্গী স্টেশন, বিমানবন্দর স্টেশন, সেই সব স্টেশন থেকেই ট্রেনের ছাদে প্রচুর যাত্রী ওঠে যারা আসলে নারীর টানে ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরে ফেরে। এবং কমলাপুর রেল স্টেশনে আজকে এখন পর্যন্ত যাত্রীদের ঈদযাত্রায় ভোগান্তি, আজকের দিনের মতো ভোগান্তি না থাকলেও কিন্তু ট্রেন পরবর্তী যে সারাদিনে যে অন্যান্য ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো যাতে ঠিক সময়ে পৌঁছতে পারে এবং সঠিক সময়ে স্টেশন ত্যাগ করতে পারে সেই দাবি কিন্তু সেই আশা করেছেন যে যাত্রীরা। তারা বলেছেন যে ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রতি বছর যে ভোগান্তি হয় সেই ভোগান্তি আসলে ঘরে ফেরা মানুষদের যে রাস্তায় যে তাদের সড়কে যে ভোগান্তি, ট্রেনে যে দীর্ঘ সময় ট্রেনের যে বিলম্ব হয় ট্রেন ছাড়তে ঘন্টার পর ঘন্টা, সেই ভোগান্তি যেন এই ঈদের এই 2 দিন যেন আর না হয় এমনটা আশা করেছেন তারা। এবং তারপরেও কিন্তু সাধারণ মানুষ ঈদ যাত্রাকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশনে যারা নারীর টানে ঘরে ফিরছেন তাদের মুখে আসলে তৃপ্তির হাসি এক ধরনের দেখা যাচ্ছে। যে কাঙ্ক্ষিত এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। অনলাইনে দ্রুততম সময়ের মধ্যে টিকিট বিক্রি শেষ হয়ে কিন্তু অনেকেই বলেছেন কালোবাজারে অনেকেও টিকিট সংগ্রহ করেছেন এবং সেই কাঙ্ক্ষিত টিকিট পেয়ে তারা যে আজকে নারীর টানে দেশে ফিরছেন ঈদ উদযাপনের জন্য, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য, সেই উদযাপনকে কেন্দ্র করে কিন্তু ঈদের আনন্দ এরই মধ্যে শুরু হয়েছে যাত্রীদের মাঝে। আর সারাদিনই আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আরও অসংখ্য ট্রেন এখান থেকে ছাড়বে। কর্তৃপক্ষ বলছে আজকে শিডিউল বিপর্যয়ের খুব বেশি সম্ভাবনা নেই। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নওশিন। প্রায় 45 বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল বিশ্ব। ক্ষণিকের জন্য অন্ধকারে নিমজ্জিত হল গোটা উত্তর আমেরিকা। 7.5 মিনিট ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব। 1979 সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করে কোটি কোটি মানুষ। যুক্তরাষ্ট্র থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। এই শতকের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয় মেক্সিকোতে স্থানীয় সময় বেলা 11টা 7 মিনিটে। মেক্সিকোর পশ্চিম উপকূল, যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয় এবং কানাডার অন্টারিও ও কুইবেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়।
সামগ্রিকভাবে এর স্থায়িত্ব ছিল প্রায় 7.5 মিনিট। সরকার প্রধান ও সেলিব্রিটি থেকে শুরু করে গোটা উত্তর আমেরিকার কোটি মানুষ প্রত্যক্ষ করে বিরল এই মুহূর্ত। সময়টা ক্যামেরাবন্দি করে প্রিয়জনের সঙ্গে উপভোগ করেন পর্যটকরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সূর্যগ্রহণ শুরু হয় দুপুর 2টা 27 মিনিটে। সূর্যগ্রহণ উপলক্ষে আগেভাগেই ম্যানহাটনে ভিড় জমান পর্যটকরা। Amazing. I can see with the glasses. Amazing. It's incredible. The next time it will be 40 years, so let's enjoy this time. The moon is good. Perfect. It's a good experience. It's about 10 years ago, I think. It was exciting. Got to be out here with all the people. Absolutely. A lot of fun. Yes. First time I ever see something like this in history. So I'm so excited to see it once again. It's beautiful. It's beautiful. Yeah, I can see. Oh yeah. Oh, it's almost there. Oh. For the first time is the full solar eclipse. So it's the sun seems like a moon right now, and it's mesmerizing feeling. Definitely, I'm excited. গ্রেট নর্থ আমেরিকান টোটাল এক্লিপস নামে পরিচিতি পাওয়া এই সূর্যগ্রহণের প্রভাবে ক্ষণিকের জন্য অন্ধকারে ঢেকে যায় অনেক এলাকা। 90% সূর্যগ্রহণে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল গোটা নগরী। ধীরে ধীরে নিউ ইয়র্ক ফিরে পাচ্ছে আবার রোদের আলো। 4 দশকে এমন এক্সপিরিয়েন্স সত্যি প্রিয়। নিউ ইয়র্কে ম্যানহাটন থেকে শৌকিক আহমেদ, চ্যানেল আই। গৌরবের দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা ডিগ্রির জন্য মুখিয়ে থাকা চিকিৎসকরা চাইলে দেশেই পরীক্ষার সুযোগ পাবেন। দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরার ভাইস প্রেসিডেন্ট টিম গ্রাহাম বলেছেন, এদেশে তাদের পরীক্ষা কেন্দ্র করার জন্য সব ধরনের সহায়তা দিতে চান তারা। এটি হলে অল্প খরচে প্রশিক্ষণ ও সার্টিফিকেট নেওয়ার সুযোগ পাওয়া চিকিৎসকদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ বেতনে চাকরির দ্বার খুলে যাবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মেডিকেল শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণ এবং ডিগ্রির জন্য বিখ্যাত দ্য রয়্যাল কলেজ অব সার্জন অব এডিনবরা। এই রয়্যাল কলেজের অধীনে সার্জারি, মেডিসিন এবং গাইনোকোলজি সহ চিকিৎসার আর সব বিশেষায়িত শাখায় উচ্চতর ডিগ্রির পরীক্ষায় অংশ নিতে রয়্যাল কলেজ মনোনীত বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রে যেতে হয় বাংলাদেশের শিক্ষার্থীদের। এই প্রক্রিয়া একই সঙ্গে কষ্টসাধ্য ও ব্যয় সাপেক্ষ। The college can help or support Bangladesh. রয়্যাল কলেজ কিভাবে এদেশের চিকিৎসকদের পেশাগত উন্নয়নে কাজ করতে পারে তা নিয়ে কথা বলেছি। যুক্তরাজ্য সোশ্যাল হেলথ কেয়ারের ক্ষেত্রে অনন্য এক মডেল। মূলত মানুষের চাহিদা এবং তার ভিত্তিতে সেবা নিশ্চিত করায় আমাদের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। সেই বিষয়ে আমরা এদেশের চিকিৎসকদেরও আপডেট করতে পারি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সেই পথ আরও সুগম করেছে। আমরা নানান ওয়েবনারের মাধ্যমে চিকিৎসকদের বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় সংযুক্ত করতে পারি। বাংলাদেশের চিকিৎসকদের সেই মেম্বার অব রয়্যাল কলেজ অফ সার্জন MRCS ডিগ্রি দেশে বসেই অর্জনে সহায়তা করতে চায় দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে এসে সেই প্রত্যাশার কথা জানান দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরার ভাইস প্রেসিডেন্ট টিম গ্রাহাম। আমরা এদেশের মেডিকেল শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, বিশেষ করে চিকিৎসকদের MRCS এর মতো উচ্চতর প্রশিক্ষণের জন্য পরীক্ষার সুযোগ এদেশেই হতে পারে। এই বিষয়ে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস BCPS এর সাথে কথা বলেছি। এদেশে দ্য রয়্যাল কলেজের বহুল প্রত্যাশার MRCS এর মতো উচ্চতর পরীক্ষার কেন্দ্র করা যেতে পারে। এর জন্য পরীক্ষক, পর্যবেক্ষক, প্রশ্নপত্র তৈরি সহ প্রয়োজনীয় আরও সব বিষয়ের নিশ্চয়তায় রয়্যাল কলেজ BCPS সহ সরকারের সংশ্লিষ্টদের সহায়তা করবে। চিকিৎসকদের MRCS ডিগ্রির জন্য বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। দেশে বসে সেই ডিগ্রি নেওয়ার সুযোগ সৃষ্টি হলে দেশের চিকিৎসকদের কষ্ট ও খরচ কমবে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও মেডিকেল শিক্ষার্থীরা বাংলাদেশে আসবেন ওই পরীক্ষায় অংশ নিতে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 9 মাসে প্রায় 8000 কিলোমিটার পথ হেঁটে মক্কায় পৌঁছেছেন বাংলাদেশের আলিফ মাহমুদ। মক্কা থেকে অদম্য এই ভ্রমণ পিপাসুর কথা জানাচ্ছেন MY আলাউদ্দিন। পবিত্র হজ পালনের লক্ষ্যে গেল বছর জুলাই মাসে মক্কার উদ্দেশ্যে গড় ছাড়েন কুমিল্লার আলিফ মাহমুদ। ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিয়ে মক্কায় পৌঁছান
ভ্রমণ পিপাসু আলিফ মাহমুদ। আসলে সৌদির পুলিশ কতটা ভালো, এই রাতের বেলাও তারা আমার সাথে সাথে আছেন এবং আমাকে প্রোটোকল দিতেছেন এই রাতের বেলা। আধুনিক এই সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে পায়ে হেঁটে হজ পালনের রেকর্ড গড়েছেন তিনি। আমার নাম আলিফ মাহমুদ, আমি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 2023 সালের জুলাই মাসের 8 তারিখ এবং দীর্ঘ 9 মাস একদিন পর এই মুহূর্তে আমি অবস্থান করতেছি মক্কাতে। এই হচ্ছে আমার পিছনে হচ্ছে মক্কা হেরাম। বাংলাদেশের গভর্নমেন্টের যদি যেই হজ মিশন, তারপরে হচ্ছে সৌদি গভর্নমেন্টের হেল্প আমার প্রয়োজন। এভাবে যদি আমি হজের বিষয়টা নিয়ে যদি হেল্প পেতাম তাহলে হয়তো আমার জন্য অনেক ভালো হতো, আমি উপকৃত হতাম। আলিফের এই উদ্যমের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আলিফ মাহমুদ দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে হজ করতে এসেছেন, আমরা তার জন্য গর্ববোধ করি। আলিফ মাহমুদকে আমরা বলেছি যে তার হজকালীন সময়ে হজ ভিসার ব্যবস্থা করে দেব। বিমান করে আসার পরেও আমরা যেভাবে টায়ার্ড হয়ে যাই এবং হাজিরা অত্যন্ত কষ্ট পায় অনেক কিছু, তাহলে এটা থেকে হাজিরা অন্তত শিখতে পারবে যে উনি অন্তত 1000 বছর পরে, এটা তো অনেক বছর আগে পায়ে হেঁটে আছে, নিশ্চয়ই 500-600 বছর আগের লোকে হয়তো পায়ে হেঁটে আছে, তাও কিছু দূর পায়ে হেঁটে কিছু দূর স্টিমারে করে অন্যভাবে আছে। উনি সুদূর বাংলাদেশ থেকে এটা পায়ে হেঁটে আসা, ওনার মুখ থেকে আমরা শুনলে সমগ্র জাতি আরো উপকৃত হবে এবং হাজিরাও আমার মনে হয় এটা উপকৃত। অদম্য ইচ্ছে আর সাহস মানুষকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারে, তারই দৃষ্টান্ত দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম বাংলাদেশ থেকে কুমিল্লা লাঙ্গলকোটের আলিফ মাহমুদ। পবিত্র হজ পালন করার জন্য দীর্ঘ 9 মাস পায়ে হেঁটে মক্কায় পৌঁছেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হজকে কবুল করবেন এই প্রত্যাশায় সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। পবিত্র ঈদ উল ফিতরে প্রতি বছরের মতো এবারও নড়াইলে দরিদ্র মানুষদের উপহার সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। এমন কর্মসূচিতে মানবিক সংগঠনটির প্রশংসা করেন প্রশাসন ও সমাজের বিশিষ্টজনেরা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপণ্য কিনতে গিয়েই নাকাল হন সাধারণ মানুষ। ঈদের বাজার করা তো আরও কঠিন হয়ে পড়ে তাদের জন্য। এমন বাস্তবতায় ঈদ উল ফিতর উদযাপনে নড়াইলের সুবিধাবঞ্চিত মানুষদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। এর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, দুধ, সেমাই, পেঁয়াজ এবং আলু। সময়োপযোগী এই উপহার সামগ্রী পেয়ে হাসি ফুটেছে দরিদ্র মানুষের মুখে। এটা দেওয়ার মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। প্রত্যেক বছরেই হতদরিদ্র মানুষে এই ত্রাণটা দিয়ে থাকে। এখানে বছরে তারা গরিব মানুষের পাশে আছে, তারা যা সাহায্য করে এতে আমরা খুব খুশি। এটা পাইয়ে আমরা ঈদ উপলক্ষে অনেক খুশি। ট্রাই ফাউন্ডেশন থেকে আমরা প্রতি বছরে যেগুলো জিনিসপত্র পাই, যেমন চাল, ডাল, চিনি, সেমাই, এগুলো আমাদের ঈদ উপলক্ষে দেয়। ফাউন্ডেশন যে আমাদের এই উপকার করতেছে এর জন্য তাদের ধন্যবাদ জানাই। মানবিক সহায়তার এমন দৃষ্টান্ত দেখে কৃতজ্ঞতা জানান সমাজের বিশিষ্টজনেরা। এটা অসহায় দরিদ্রের জন্য খুবই উপকার হয়। প্রতি বছরে তারা যে ওর মধ্যে উপকরণ থাকে বা সামগ্রী থাকে, তাদের তারা খুশিভাবে ঈদ পালন করতে পারে বাড়ির আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো আমি প্রত্যেকবারই আশা করি ট্রাই ফাউন্ডেশন যেন এই কার্যক্রম অব্যাহতি চালাতে থাকে। নড়াইলে ট্রাই ফাউন্ডেশন এই ক্ষেত্রে প্রত্যেক বছরই বিভিন্ন উৎসব উপলক্ষে এরকম দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ এবং আমি মনে করি এই দৃষ্টান্তকে সামনে রেখে অন্যান্য আরও যারা ধনাঢ্য ব্যক্তি আছেন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, তারও এগিয়ে আসবেন এবং দুস্থ অসহায় মানুষ। নড়াইল জেলার 200 জন দরিদ্র পরিবারের মাঝে এই ঈদে খাদ্য সামগ্রী বিতরণ করল ট্রাই ফাউন্ডেশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। দেখছিলেন সাদিয়া ওমরের রিপোর্ট। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে সংযুক্ত আরব আমিরাতের ঈদ বাজার। ঈদে দুবাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেজেছে নতুন সাজে। টানা 9 দিনের ছুটিতে প্রবাসীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ। মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে জাজামুর মিন্টুর রিপোর্ট। উচ্চবিত্তদের কেনাকাটা দুবাইয়ের বড় বড় শপিং মল
ও লাক্সারি ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের শ্রমিকরা দেইরা দুবাইয়ের বিভিন্ন সুপার শপ ও দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় করছেন। ঈদের উপলক্ষে বাচ্চাদের জন্য এবং আমার পরিবার এবং আমার জন্য শপিং কেনাকাটা করলাম। আমরা ঈদের শপিং করতে দুবাই সিটি সেন্টার আসছি। সব বাচ্চাদেরকে ঈদের নতুন জামা কিনে দিলাম, সবার সাথে একসাথে ঈদ করবো। অনেক হ্যাপি, আম্মুকে নিয়ে অনেক শপিং করেছি, খুব ভালো লাগছে। এখানে ঈদ মুবারক। আমার জন্য কিছু কেনাকাটার জন্য কিছু আইছি, কালকে কিছু কেনাকাটা করছি, আজকাল লাস্ট আর কি। ঈদের অন্যতম পোশাক পাঞ্জাবি কিনতে দুবাইয়ের বিভিন্ন পাঞ্জাবির দোকানে ক্রেতাদের ভিড়। দেড়া বাজারে আসছি নাখিলে একটা পাঞ্জাবি নেওয়ার জন্য, নিজের জন্য। ঈদের শপিং তো অলমোস্ট দামে গেছে, এখন পাঞ্জাবি নেওয়ার জন্য। বিক্রেতারা বলছেন দাম ক্রেতাদের নাগালে থাকায় দেশি পাঞ্জাবির বিক্রি বেড়েছে। কালেকশন লাগছে, কিছু কম দামে লাগছে, কিছু বেশ দামে লাগছে। যাদের টাকা পয়সা একটু, যাদের এই নেওয়ার মধ্যে দামের মধ্যে নিতে পারতেছে, কেউ কম দামে নিলে কম দামে নিতে, সব কালেকশন রাখছে। বাংলাদেশিরা ইসা ধরেন পাঞ্জাবি, গেঞ্জি অনেক কিছু কেনাকাটা করতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এগুলো সব বাংলাদেশ থেকে আমি নিয়ে আসি। নতুন পোশাকে প্রিয়জনের সঙ্গে ঈদ কাটুক আনন্দে, এমন প্রত্যাশা করছেন প্রবাসীরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। সৌদি আরবের সঙ্গে মিল রেখে কানাডায় বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। কানাডার ক্যালগারিতে ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়, দ্বিতীয় ঈদের জামাত সকাল ৯:৩০টায় এবং তৃতীয় ঈদ জামাত বেলা ১১টায় আকরাম জুম্মা মসজিদে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগারির সিনিয়র ইমাম শেখ জামাল হাম্মাউদ। বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযানের তারিখ চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বারবার বিরোধিতা সত্ত্বেও রাফায় সর্বাত্মক অভিযানের কথা জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গাজায় ইসরায়েলের হামলার পর প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। এদিকে খান ইউনিস থেকে সৈন্য প্রত্যাহারের পর ধ্বংসস্তূপ থেকে ৮৪ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সেনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, গাজা ইসরায়েলি হত্যাযোগ্য আইনের দৃষ্টিতে গণহত্যা। গত শুক্রবার বোস্টনের একটি ইসলামিক সেন্টারে বক্তৃতায় তিনি কথা বলেন। এবারে কৃষি সংবাদ। ফেনীর সোনাগাজীতে বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে পচে গেছে গাছ ও তরমুজ। হঠাৎ করে তরমুজের ফলন বিপর্যয়ে বেশিরভাগ চাষি লোকসানের কবলে পড়েছেন। এই অবস্থায় সরকারি বেসরকারি আর্থিক সুবিধা ও স্বল্প সুদের ঋণ চাচ্ছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ফেনী থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চলতি মৌসুমে ফেনীর সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ চরে ৫৭৫ হেক্টর জমিতে ৬ জাতের তরমুজের আবাদ হয়েছে। সোনাগাজীতে তরমুজের ফলন ভালো হওয়ায় আশপাশের জেলা ও উপজেলা থেকেও চাষিরা তরমুজ আবাদ করতে এ অঞ্চলে এসেছেন। ভালো ফলনের পাশাপাশি লাভের আশায় ছিলেন তারা, কিন্তু হঠাৎ কয়েকদিনের টানা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অনেক তরমুজের ক্ষেত। ৪টা গাড়ি বিক্রি করেছে ওরা ৫ লাখ বা ৬ লাখ টাকার মতন। যদি বৃষ্টি বাদল না হইতো তাহলে আমার নিম্ন ৪ থেকে ৫ লাখ টাকা লাভ হইতো। ৭০% তরমুজ জমিতে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ৩০% পাইতেছি, তাও এটা মার্কেটে কোনো ভালো রেট পাচ্ছি না। তরমুজ বৃষ্টির কারণে সম্পূর্ণ তরমুজ পচি যারা, আর ছোট তরমুজ উড়ালাইয়ের তরমুজ আইতো ঈদের পরে, এখন উড়ালাইয়ের ঈদের ১৫ দিন আগে। প্রায় ৮০ হেক্টর জমির তরমুজ ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে ফল পরিপক্ক হওয়ার আগেই পানিতে পড়ে থাকা বাকি তরমুজও তুলে ফেলছেন চাষিরা। আমরা এই মুহূর্তে পরামর্শ দিচ্ছি, যেখানে পানি যদি নিমজ্জিত থাকে সেক্ষেত্রে ছত্রাকনাশক স্প্রে করার জন্য বিশেষ পরামর্শ দিচ্ছি কৃষকদেরকে। বিভিন্ন জায়গায় দেখেছি যে সরাসরি উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মাঠে কৃষকদের সেবা দিতে দেখেছি। কোথাও গ্যাপ থাকতে পারে, আমরা সেটি দেখব। হঠাৎ বৃষ্টিতে জেলার চর দরবেশ, চর কৃষ্ণজয় আদর্শ ও চর চান্দিয়া সহ বিভিন্ন এলাকায় তরমুজের বেশি ক্ষতি হয়েছে। এ অঞ্চলের অবকাঠামোগত অবস্থা ভালো না হওয়ায় পরিবহন ভাড়া ও শ্রমিকের মজুরিও বেশি গুনতে হচ্ছে চাষিদের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
পায়ে হেঁটেই পার হওয়া যায় নদী, এমনকি নদীটিতে খেলা যায় ফুটবলও। দীর্ঘ ৩৫ বছর সংস্কারের অভাবে চাঁদপুরের ধনাগদা নদীর গোয়াল ভাওর অংশে এমন পরিস্থিতি। দূষণ আর নাব্যতা সংকটের কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ থেকে শুরু করে জলজ প্রাণী। নদী সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে জমি কিংবা মাঠে ফুটবল খেলছে শিশুরা। বাস্তবে এটি ধনাগদা নদীর গোয়াল ভাওর অংশ। ৩ দশকের বেশি সময় ধরে জমতে থাকা কচুরিপানা আর আগাছার স্তর জমে ভরাট হয়ে গেছে উত্তর মতলবের ধনাগদা নদীর এই অংশ। স্লুইস গেট নির্মাণের পর নাব্যতা সংকটে অস্তিত্ব হারাতে বসেছে নদীর 10 কিলোমিটার এলাকা। লঞ্চ চলতো, ট্রলার চলতো, আবার নৌকা চলতো, আমরা মাছটা ধরতাম, ধরে খাই যেতাম, আমরা তো কোনোদিনই পারি না। এলাকাবাসী হিসাবে যাতে খুব তাড়াতাড়ি নদীটা সংস্কারের কাজ চলে, পোলাপানে বিকালবেলা খেলাধুলা করে আর কি। বদ্ধ জলাশয় হওয়ায় একটু বৃষ্টিতেই প্লাবিত হয় আশপাশের ফসলি জমি। সুযোগ বানাই লেছে, আবস্থান হয়ে রয়েছে, বুঝাইয়া রয়েছে, কাম কাজ করতে অসুবিধা। ফুলাওয়ান হারে দৌড়াদৌড়ি করে, ওই ছাগল মেরা বাসাইটা দিতে আছে নদীর এটা ঘাস খায় না, নদী নেই এখন তো হয়ে গেছে। স্থানীয়দের দাবির মুখে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের আওতায় এই অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান পুনর্বাসন প্রকল্পের আওতায় একটি দরপত্র আহ্বান করা হয়েছে এবং কার্যাদেশ প্রদান করা হয়েছে। শীঘ্রই এই কচুরিপানা অপসারণ কাজ বাস্তবায়ন শুরু হবে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবি পরিবেশবিদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।